Hi students, how are you? I think everybody you are well and I am also well by the grace of Allah. I am Mr. Saiful Islam, Assistant Teacher, East Bayagandhi SESDB Model High School, Raipura Norsingdi. Today I will take a class English second paper of class 6. I think most of the students will not understand my English class, my English language, so I want to deliver my class using Bengali. Okay, শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি দেখাবো, আমার আজকের ক্লাসের টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টের মধ্যে সবচেয়ে কঠিন যেই ধাপটা সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। তোমরা তো প্রাথমিক লেভেলে যতটুকু শিখছো তোমাদের কখনো চেঞ্জিং সেন্টেন্স শেখানো হয়নি, এজন্য আমি সেই কঠিন ধাপটাই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। আগে দেখব আমরা চেঞ্জিং সেন্টেন্সে কী কী থাকে। প্রথমে দেখো ইন্টারোগেটিভ, থাকতে পারে এখানে নেগেটিভ, এখানে থাকতে পারে এক্সক্লামেটরি, আরও থাকতে পারে অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্ট, এখানে আরও থাকতে পারে ডিগ্রি, ভয়েস চেঞ্জ। তো আমরা প্রথম থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। আগে আমরা একটু জেনে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা দেখো একটু ডান পাশে আমরা লিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। প্রথমে টু বি ভার্ব, নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থীরা এখানে একটা খেয়াল রাখার বিষয়, বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। যদি আমরা সম্পূর্ণ বাক্য লিখি, শেষে যদি আমরা এই প্রশ্নবোধক চিহ্নটা না দিই তাহলে আমার বাক্যটাই ভুল। তাহলে চলো এবার আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিক্যালি শিখি। আমি প্রথমে একটি উদাহরণ লিখি। I go to school. তাহলে এখানে যে বাক্যটা লিখলাম এই বাক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে ইন্টারোগেটিভ করার আমাদের প্রথম শর্ত হলো বাক্যের মধ্যে টু বি ভার্ব আছে কিনা। এই যে আমরা এখানে লিখলাম টু বি ভার্ব। এখন টু বি ভার্বগুলো কি? তাহলে টু বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আর অনেকগুলো আছে। তাহলে আমরা সর্বপ্রথম দেখব বাক্যের মধ্যে টু বি ভার্ব আছে কিনা। আমাদের এই বাক্যের মধ্যে কোনো টু বি ভার্ব নেই। তাহলে আমাদের ইন্টারোগেটিভ করার দুইটা শর্ত আছে। যদি টু বি ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা ওই টু বি ভার্বটাকে ঠিক রাখি, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা টেন্স অনুসারে ডু, ডাজ অথবা ডিড এই তিনটার যে কোনো একটা আমাদের আনতে হবে। এখন প্রশ্ন হলো কখন আমরা ডু আনবো, কখন ডাজ আনবো এবং কখন ডিড আনবো। আমাদের বাক্য থেকে মূল ভার্বটি খুঁজে বের করতে হবে। দেখব যে আমরা মূল ভার্বের শেষে কোনো এস বাই এস আছে কিনা। যদি এস বাই এস থাকে তাহলে আমরা নিব ডাজ, যদি এস বাই এস না থাকে তাহলে নিব আমরা ডু। পাশাপাশি যদি ভার্বটি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে আমরা নিব ডিড। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারতেছো। আর আমাদের বাক্যের মধ্যে আমি যে বাক্যটি এখানে লিখলাম এখানে কোনো টু বি ভার্ব নেই। যেহেতু টু বি ভার্ব নেই তাহলে আমাদের যে কোনো একটা আনতে হবে। এবার এখানে একটু খেয়াল করো, আমাদের বাক্যের মধ্যে শেষে ভার্বের শেষে কোনো এস বাই এস নাই, অথবা ভার্বটাও আমাদের পাস্ট টেন্সে নয়, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। যেহেতু আমাদের ভার্বের শেষে কোনো এস বাই এস অথবা পাস্ট টেন্স নেই, আমরা এখানে নিব ডু নিব। তাহলে প্রথম আমরা ডু লিখি। তারপর আমাদের গঠন অনুসারে টু বি ভার্বের পরে আমরা কি বসাবো? নট। তারপর নটের পরে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে এখানে আই।
তারপরে ভার্ব, অনেক সময় বাক্যের মধ্যে ভার্ব থাকতেও পারে, ভার্ব নাও থাকতে পারে। এখানে যেহেতু আমাদের ভার্ব আছে গো। তারপর বাকি অংশ টু স্কুল, এবং সবশেষে অবশ্যই আমাদের কী দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। কোনো ক্রমে যাতে আমাদের প্রশ্নবোধক চিহ্ন মিস না হয়, কারণ আমাদের এই পুরো বাক্যটা যদি লিখলাম এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না দেই তাহলে বাক্যটা আমাদের লেখা বৃথা। আচ্ছা, এবার আমি আরেকটা বাক্য লিখি। হি রিডস এ বুক। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আগের ভার্বটার মধ্যে আমাদের কোনো এস বাই এস ছিল না, কিন্তু এইবার যে ভার্বটা লিখলাম আমরা রিডস, এর শেষে অবশ্যই এ এস আছে। তাহলে যদি এস থাকে তাহলে আমরা ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা থেকে আমরা অবশ্যই কী নিব? ডাজ। যেহেতু আমাদের ভার্বের শেষে এস আছে আমরা নিব প্রথমে ডাজ। তারপরে আমাদের গঠন অনুসারে নট, তারপরে সাবজেক্ট। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা ডাজ বসাই অবশ্যই ভার্বের শেষে থেকে এসটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখি রিড, তারপর বাকি অংশ এ বুক, অবশ্যই আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আমরা আরেকটা বাক্য লিখি। উই ওয়েন্ট টু মার্কেট। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এবার আমাদের ভার্বের শেষে এস বাই এস নেই, কিন্তু আমাদের এখানে মূল ভার্বটা আছে আমাদের পাস্ট টেন্সে। তোমরা অবশ্যই জানো ভার্বের রূপ থাকে তিনটা। আমরা সংক্ষিপ্ত আকারে এদেরকে বলতে পারি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে এখানে আমাদের ভার্বের 2 আছে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এবার আমরা নিব ডু, ডাজ, ডিড থেকে আমরা নিব ডিড। তাহলে প্রথমে লিখলাম ডিড, তারপরে গঠন অনুসারে নট, তারপর সাবজেক্ট উই। এবার আমাদের আগের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু ভার্বটা আমাদের পাস্ট টেন্স, পাস্ট টেন্স আমরা ডিড লিখলাম, ডিড লিখলে অবশ্যই মূল ভার্বটাকে আবার ভার্বের 1 বসাতে হবে। তাহলে ওয়েন্টের ভার্ব 1 হলো গো, তারপরে বাকি অংশ টু মার্কেট, শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থীরা আশা করি একটু হলো তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। দেখো আমি 3টা উদাহরণ দিয়েছি। প্রথমটা ভার্বের শেষে যদি কোনো এস বাই এস না থাকে তাহলে আমরা কিভাবে করব। আমার দ্বিতীয় উদাহরণটা ছিল ভার্বের শেষে এস বাই এস থাকলে কিভাবে করতে হবে, এবং তৃতীয় উদাহরণটা ছিল ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিভাবে করতে হবে। এইবার আমরা চলো একটু 2 নম্বর ধাপটা আমাদের নেগেটিভটা আমরা একটু দেখি। সবাই একটু খেয়াল করো, আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে লেখা আছে। প্রথমে সাবজেক্ট, আগের মধ্যে টু বি ভার্ব প্লাস নট, তারপর অবজেক্ট অথবা বাকি অংশ। তাহলে এবার আমি একটা বাক্য লিখি। He plays football.
সে ফুটবল খেলে। এবার আমাদের গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে হি, তারপরে আমাদের টু বি ভার্ব। তাহলে আমরা যেহেতু ইন্টারগেটিভ শিখেছি, ইন্টারগেটিভ যেভাবে আমরা ডু ডাজ ডিড আনি, আমরা ঠিক একই নিয়মে আমরা ডু ডাজ অথবা ডিড একটি আনবো, কারণ কি আমাদের এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে আমরা আগে শিখলাম যে ভার্বের শেষে যদি এস থাকে বা এস থাকে তাহলে আমরা কি আনি ডাজ। তাহলে আমি লিখলাম এখানে ডাজ, তারপর নিয়ম অনুসারে আমরা বসাবো নট। তারপর আমাদের একটা জিনিস এখানে বাকি ছিল ভার্ব। তাহলে আমাদের ভার্ব দেওয়া আছে প্লেজ, কিন্তু শিক্ষার্থীদের এখানে প্লেজের শেষে আমাদের কী দেওয়া আছে এস দেওয়া আছে। কিন্তু আমরা যখনই আমরা ডাজ লিখবো তখন ভার্ব থেকে এসটাকে বাদ দিয়ে দিতে হবে। লিখলাম প্লে, তারপর বাকি অংশ ফুটবল। এবার লক্ষণীয় বিষয় হলো এবার কিন্তু আমাদের আর শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই। আবার যদি আমরা একটু ব্যতিক্রম উদাহরণ দিই, ছোট্ট একটা বাক্য লিখলাম আই এম টল। তাহলে এবার যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে সাবজেক্ট, আমাদের এবার টু বি ভার্ব দেওয়া আছে এম, তাহলে লিখলাম এম, তারপর নট। তাহলে এবার আমাদের একটু বিষয় আছে, কখনো কখনো আমাদের বিপরীত শব্দ বসায়া নেগেটিভ করতে হয়। তাহলে টল যেহেতু বড়, তাহলে এর বিপরীত শব্দ স্মল, ছোট। তাহলে কখনো কখনো এরকম ব্যতিক্রম নিয়ম আমাদের নেগেটিভ করতে হয়। এগুলো অবশ্যই তোমরা বড় ক্লাসে শিখবে। তার পরবর্তী ধাপ আমরা চলে যাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখান থেকে শিখলাম কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয় এবং কীভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। পরবর্তী ক্লাসে যদি আল্লাহ সুযোগ দেন তাহলে আমরা অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে বাকি ধাপগুলো বোঝানোর জন্য। যদি তোমরা বাসায় থাকো এবং বাসায় থেকে একটু ক্লাসগুলো ডাউনলোড করে চেষ্টা করো, আশা করি কিছুটা হলেও তোমাদের উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু এভরিবডি।